রাজ্য কমিটির বৈঠক হবে এখানে। সেখানে আমরা পরিকল্পনা গ্রহণ করব আগামী বছরের আন্দোলন সংগ্রাম এবং সংগঠন সংক্রান্ত। গত মাসে 3 থেকে 5 তারিখ যে বর্ধিত অধিবেশন হয়েছে সেখানে যা কিছু আমরা নির্ধারণ করেছিলাম তার রূপায়ণের ব্যাপারে পর্যালোচনা হবে। এই সময়ের মধ্যে যৌবনের ডাকে জনগণের যে ইনসাফ ব্রিগেড হবে, নানান অংশের মানুষ তাদের প্রতি যে অন্যায় হচ্ছে, কৃষক তার ফসল নষ্ট হয়েছে, তার সার অমিল আছে, সেটা নিয়ে ব্ল্যাক মার্কেটিং আছে, ফসল সংগ্রহ করা হচ্ছে না, সরকার সংগ্রহ করছে না, দাম পাচ্ছে না ফসলের, অন্যদিকে মজুরি নেই। 100 দিনের কাজের টাকা বলা হয়েছিল দিল্লি গিয়ে নিয়ে আসবে, ভোটের সময় বলেছিল, সেই চিটফান্ডের টাকার মতো হয়েছে। দিল্লি গেছেন, ভাইপো বাঁচানোর ব্যবস্থা করেছেন, ইডি সিবিআইও মোটামুটি শীত ঘুমে গেছে আপাতত, অন্তত ভাইপো সংক্রান্ত বিষয়ে। আর নাটক এখানে শুরু হয়েছে আবার ফিরে এসে, স্ক্রিপ্ট ওখানে তৈরি হয়েছিল। আমরা গত নির্বাচনের আগে দেখেছিলাম যে কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে আসলে উপলক্ষ সুভাষ বোস আর লক্ষ্য ছিল হিন্দুত্ববাদী রাজনীতির কে আশ্রয় করে কিভাবে বাইনারি তৈরি করা যায় বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে। আমরা তার আগে দেখেছিলাম বিদ্যাসাগরকে সামনে রেখে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে, আর তারপরে একদল ব্যাপক বিদ্যাসাগরপন্থী হয়ে গেল আর একজন বিদ্যাসাগর বিরোধী হয়ে গেল, করে একটা বাইনারি তৈরি করার চেষ্টা করা হলো সেই মুহূর্তের জন্য। তারপরে বিদ্যাসাগরকে মনে রাখেনি, বিদ্যাকেও মনে রাখেনি, আর শিক্ষাকে তো লাঠি তুলে দিচ্ছে দুই সরকার মিলে। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস নেওয়ার হইচই করেনি, সেখান থেকে জয় শ্রীরামের স্লোগানটাকে দুজনে মিলে কন্ট্রোভার্সিয়াল করেছে। আর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশপ্রেম, আজাদ হিন্দ ফৌজ, স্বাধীনতার লড়াই, এসব মোটামুটি গুলিয়ে দিয়েছে। এখন আবার হঠাৎ করে দেখলাম বিবেকানন্দ নিয়ে পড়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। এই যে বিজেপি আর তৃণমূল চালাকি করছে, আসলে উপলক্ষ্যটা বিবেকানন্দ, আর লক্ষ্যটা হচ্ছে কে কত বেশি বাঙালি সাহের চেষ্টা করছে। স্বামী বিবেকানন্দ ভারত পথিক ছিলেন, গোটা দেশটাকে তিনি দেখেছিলেন সচক্ষে, উপলব্ধি করেছিলেন অন্তর থেকে, এবং তারপরে এই যে নানান বর্ণ প্রথার জন্য জাতিভেদের নামে যে বিভাজন আছে তার ঊর্ধ্বে উঠে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন, এমনকি ধর্মীয় সংকীর্ণ থেকে ওপর উঠবার চেষ্টা করেছিলেন, বলেছিলেন। আজকে দাঁড়িয়ে তার এবং তার গুরুর মতটাকেই সাং পরিবার আক্রমণ করছে। আমরা দেখেছি কিছুদিন আগে একজন এসব সাধু সন্ত যাদেরকে নিয়ে আসে বিজেপি, সে বলল আজকাল সব ইউটিউব বাবা হয় না, তো রকম ইউটিউব ঐতিহাসিক হয় যারা বিকৃত করে, সেরকম রামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথ তাকেই আক্রমণ করছে, যে পথ একটাই হবে, মত একটাই হবে। এটাই তো ফাঁসিবাদ, এটাই তো স্বৈরতন্ত্র, এটাই তো তানাশাহী। এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আলাদা আলাদা উপাস্য হতে পারে, আলাদা আলাদা উপাসনা পদ্ধতি হতে পারে, আলাদা আলাদা উপাসনা গৃহ হতে পারে, আলাদা আলাদা মত হতে পারে, আলাদা পথ হতে পারে, আলাদা খাদ্য হতে পারে, আলাদা পোশাক হতে পারে, আলাদা তোমার গিয়ে রীতি হতে পারে। এই সবটাকে একটা টানেল ভিউ তৈরি করার চেষ্টা করছে। সেজন্য আমাদের এই বৈচিত্র্যকে ধরে রাখার জন্যই আমাদের যে ঐক্যের প্রয়োজন, সে কাজে বামপন্থীরা লড়াই করছে গোটা দেশব্যাপী এবং আমাদের রাজ্য। আপনারা দেখেছেন উদ্ধার কাজে যারা নেমেছিল টানেলের, সেই শ্রমিক যাদের উদ্ধার করা হয়েছিল এবং যারা উদ্ধারকারী তাদেরকে গতকাল ট্রেড ইউনিয়নের পরশুদিন তাদেরকে অনুষ্ঠানে দুর্গাপুরে স্টিল ইউনিয়ন তারা ডেকে নিয়ে আসে, সম্বর্ধনা দেয়, এবং এসব উদাহরণ আমাদের আছে বর্তমানের। আসলে বিজেপি তৃণমূল মিলে আমাদের অতীতের আইকনগুলোকে ভাঙছে, আর নতুন শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ নেই।
এই যে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, বেকার যুব, পরিযায়ী শ্রমিক, যে নির্যাতনের শিকার মহিলা, সমানাধিকারের দাবি যে মহিলারা করছে, হকার উচ্ছেদের নামে বুলডোজার পলিটিক্স যা করছে বিজেপি এবং তৃণমূল, ঘর উচ্ছেদ করছে, বাড়ি উচ্ছেদ করছে, এই সমস্ত অসহায় মানুষ তাদের ন্যায়ের জন্য, তাদের ইনসাফের জন্য তারা 7 তারিখে ব্রিগেডে সমবেত হবেন গোটা রাজ্যে। এটাকে চায় না বলেই রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুজনে মিলেই তারা কিছুতেই যাতে এই মানুষের দাবিতে, ন্যায়ের দাবিতে, যাতে হকের দাবিতে যাতে সমাবেশ না হয়, সেজন্য তারা উভয়ে মিলেই নিজেদের মধ্যে যোগসাজশ করছে। কিন্তু আমরা বলেছি যে কোনো মূল্যেই যৌবনের ঢেউ, যৌবনের ঢল, জনগণের প্লাবন 7 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে কলকাতায় জড়ো হবে। বল, তোমার যদি কোনো প্রশ্ন থাকে আদৌ। আজকে অমিত শাহ এবং নাড্ডা দুজনে এসে বিজেপি কমিটি গঠন করে দিয়েছে, যে কমিটি হচ্ছে নির্বাচনের বিষয়গুলো দেখভাল করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, কারণ নাড্ডা মনে করেন যে ইলেকশন যে কমিটি, মানে এরা মনে করছেন যে 35টা আসন তো বিজেপি পাবে। কি বললেন? তাহলে কমিটি তৈরি করতে হচ্ছে কেন? পাবেই, মোটামুটি আসলে প্রার্থী এবং এমপিদের নাম ঘোষণা করে দিলে হয়ে যায়। আসলে এত সব করেও, তামাশা করে, ধর্মীয় উৎসব করে, ধর্মকে ব্যবহার করে, আরএসএসকে নামিয়ে, মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, সরকারি সমস্ত প্রচার যন্ত্রকে ব্যবহার করে, মোদির মুখ দেখিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি গলে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে ওদের সংগঠনের যে কমিটিগুলো আছে তারা কাজ করছে না, নিজের মধ্যে মারামারি করছে, একটার পর একটা বিজেপি অফিসে তালা ঝোলাচ্ছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে মুখ দেখা দেখি নেই। সেজন্য ওদেরকে শুধু কমিটির পর কমিটি করিতে হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ কমিটি, তার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, তারপর অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, আর নতুন কিছু কমিটি তৈরি করতে হবে। কারণ যে কমিটিগুলো তৈরি করে দিয়ে যায় তারা একের দিকে কাজ করে না, অন্যদিকে হচ্ছে কে কত নেতার ঘনিষ্ঠ হতে পারে, দিল্লির নেতাদের কাছাকাছি গিয়ে বসতে পারে হাঁটু গেড়ে, তার ব্যবস্থা করে। এই জন্যই তো ওদের নিজের মধ্যেই ঝুট ঝামেলা চলছে। মানুষ এখানে প্রস্তুত হচ্ছেন। তৃণমূল বিরোধী যে মনোভাব একটা সময় মানুষ মনে করেছিলেন, বোধহয় বিজেপি সেটাকে নবান্নকে শায়েস্তা করার জন্য বোধহয় 56 কিছুটা করবে। কিন্তু এই যে মোদি মমতার যে যখনই প্রয়োজন হয় তখন এরকম বৈঠক যেটা হলো, তাতে বোঝা গেছে যে মানুষের দাবি নয়, আসলে তৃণমূলকে আরএসএস টিকিয়ে রাখতে চায়, আর মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলতে চায়। সুতরাং তাদের দুর্নীতিও বেড়েছে বিজেপির দৌলতে, সম্পত্তিও বেড়েছে 2014 পর থেকে। বিচারপতি অমৃতা সিনহা, অভিষেক ব্যানার্জির সমস্ত ডকুমেন্টস নিয়ে খোলা এজলাসে বলেছেন যে এই দেখেছেন আপনি প্রপার্টি লিস্ট, 2000 ইন অ্যান্ড অ্যারাউন্ড 2014 অ্যান্ড আফটার এই সম্পত্তি বেড়েছে। তার মানে যখন থেকে দিল্লিতে বিজেপির সরকার এসছে, তৃণমূলের পোয়া 12 হয়েছে। ওদের অন্যায় বেড়েছে, অত্যাচারও বেড়েছে, ভোট লুটও বেড়েছে, মারামারিও বেড়েছে, খুনোখুনিও বেড়েছে, আর লুটতরাজ তো বাড়ছে। আরএসএস মনে করছে যে যেহেতু বামেরা আবার সবল হচ্ছে, ফিরে পাচ্ছে তার পুরনো বন্ধুদেরকে সমর্থন, সেজন্য দাঁড়িয়ে মন্দের ভালো তৃণমূল থাক। আরএসএস তো একটাই উদ্দেশ্য এখন। আর মমতা ব্যানার্জি আরএসএসকে আবেদন করেছেন ইন্ডোর স্টেডিয়াম থেকে। এবং এইসব যা কাণ্ড কারখানা হচ্ছে, ধর্মভিত্তিক হোক, ধর্মকেন্দ্রিক হোক, ধর্মীয় গুরু কেন্দ্রিক হোক, আর ধর্মকে বর্ম করে হোক, সেটা আসলে যেন তেন প্রকারেণ এই বিজেপি তৃণমূলের যে বাইনারি বিভাজনের যে রাজনীতি, সেটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু সেই বাইনারি ভাঙছে। এটা গোটা রাজ্য জুড়ে যারা কান পেতেছেন, যারা দেয়ালে নয় মাটিতে কান রেখেছেন, তারা রাজ্যের মানুষের এই অন্যায় বিরোধী কেন্দ্র এবং রাজ্য সরকারের লুটের বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে তারা লড়াইয়ে সামিল হচ্ছেন এবং সে খবর তারা পাচ্ছেন। আপনারা কি মনে করেন যে মানে যেটা বলেন যে এর বাদেও একটা কমিটি আছে, যে কমিটিটা প্রকাশ্যে না, যেটা তৃণমূলের সাথে যোগাযোগটা রেখে চলা, যেটা আপনারা বারবার দাবি করেন? এরকম হয়। আরএসএস যে রাজনীতি করে সেটা হচ্ছে মাল্টি লেয়ার্ড। যেরকম ইনভেস্টমেন্টে মাল্টি লেয়ার্ড হয়, ওই যে আদানি যখন করাপশনটা বেরোলো না একটা কোম্পানির নামে, তারপরে টাকা চিট ফান্ডে, শুধু যেরকম যেরকম অ্যালকেমিস্টের আমরা এই লেয়ারগুলো বলেছি,
ফাইন্যান্সে যেরকম লেয়ার্ড হয়, একটা কোম্পানি ইনভেস্টমেন্ট আরেকটা কোম্পানি দেয়, তার থেকে আরেকটা ইনভেস্টমেন্ট, তারপর আরেকটা ইনভেস্টমেন্ট, তল খুঁজে পাওয়া যায় না, এরকম আরএসএস এরকম লেয়ার্ডে পলিটিক্স করে। আপাত দৃষ্টিতে বলে কারণ আমরা রাজনীতি করি না, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের লোকজন, অ্যাডভাইজার, ত্রাতা তারা থাকে, এবং তৃণমূল জন্মলগ্ন থেকে এরকম আরএসএস বেষ্টিত, পরিবেষ্টিত হয়ে আছে, কারণ তাদের রাজনীতিকে যাতে পুষ্ট করা যায়। আর তৃণমূলকে কাল্টিভেট করে, মমতা ব্যানার্জিকে কাল্টিভেট করে আরএসএস মনে করে যে পশ্চিমবঙ্গে তারা তার শাখা পোশাখা বিস্তার করতে পারছে। তো সেই কমিটি আসল কমিটি, সেগুলো ফেসলেস, তারা তার মুখ দেখাতে চায় না। সেটা মঠে বসে, আশ্রমে বসে, সেটা দাঁড়িয়ে আমাদের অনেক ধর্মীয়, আপাত দৃষ্টিতে ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান, যেখানে মানুষ টাকা দেয়, সাহায্য করে, তারাও কিছু কাজকর্ম করে, সেইগুলোকে আরএসএস দখল করে। পশ্চিমবঙ্গে যদি খবর রাখো, সেগুলোকে ঘাঁটি গেড়ে নিয়ে সেখানে কিছু লোকজনকে পোস্টিং করা হয়েছে, আর তারা এই তৃণমূল আর বিজেপির জয়েন্ট মিলিশিয়া হিসেবে কাজ করছে। কার অভিযোগ কে করে? কুণাল আগে নিজে ঠিক করে কার বাক্সে জমা আছে? কোনাটার বাক্সে তো আছে। আর ওই যে চিটফান্ডের টাকার বাক্সের কথা বলেছিল, ওটা মমতা বাড়ি থেকে বার করতে পারলো কিনা সেটা বলুক। চারজন কেন্দ্রীয় মন্ত্রী, তাদেরকেই কমিটিতে রাখা হয়নি, এটা হচ্ছে এক। আর যে নাড্ডা এবং অমিত শাহ দুজনে একসঙ্গে আসলেন, দুজনে মিটিং করছেন, বিজেপি নেতাদের সাথে মিটিং করছেন, এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক অঙ্ক আছে? অবশ্যই আছে। এটাকে বলে এসওএস। দিল্লি হেডকোয়ার্টার থেকে এসওএস দেওয়া হয়েছে যে এরা অপদার্থ। এক, রাজ্য নেতার অপদার্থ বিজেপির, সুতরাং যা এত হাওয়া টাওয়া সমর্থন পেয়েছিল সেগুলো ধরে রাখতে পারছে না, তো ওনারা এসছেন সবাইকে আবার উদ্বুদ্ধ করে যাতে নামানো যায়। সেটা তার যে কোনো দলের কাজ, সেটা আমি দোষ দিতে পারি না, তারা করতেই পারেন, কিন্তু এটা স্ট্রেংথ নয়, উইকনেস। আগে হলে তো এরা দিল্লিতে ডাক পড়তো, বারবার ডাক পড়েছে এবং গেছে, এরা ছুটে গেছে। দ্বিতীয় হচ্ছে এইসব তোমরা যা খবর করো, টিভি করো, সারাদিন ক্যামেরা নিয়ে ঘোরো যে এই মন্ত্রী এই করলেন, এই মন্ত্রী এই করলেন, তাহলে বিজেপি নিজেই বলছে এই মন্ত্রীগুলো অপদার্থ। এরা বিজেপির গুরুত্বপূর্ণ কাজ কি, গুরুত্বপূর্ণ কমিটি থাকার যোগ্য নয়। এ তো আগাম বার্তা দিয়ে দিচ্ছে, তাদের তো ব্যর্থতার পরিচয়ক এটা। তাদেরকে সামনে রেখে তো করার কথা ছিল। ইতিমধ্যে আগে একটা মন্ত্রী তৃণমূলে চলে গেছে, আরেকজন মন্ত্রীকে বসিয়ে দেওয়া হয়েছে, আবার এখন যাদের নতুন মন্ত্রী করা হয়েছে তাদেরকে এমপি আসনও দেওয়া হবে না, লিখে নাও। সেই জন্য সেখানে দাঁড়িয়ে নতুন লোক খোঁজা হচ্ছে। এর মধ্যে দেখবে তৃণমূলে কিছু লোক আবার সেখানে গিয়ে যুক্ত হবে, যেটা গত নির্বাচনে হয়েছিল। আজকে এরা সবাই মিলে গেছিলেন, কালীঘাটে পুজো দিল, অনেক এবং ব্যাপক সিকিউরিটি ছিল, তো মন দিয়ে পুজো দিয়েছে। এটা কি কোনো বার্তা? এই ভালো কথা, পুজো তো মানুষের মন দিয়ে করা উচিত, তার নাটক করে পুজো হয় তাহলে। কিন্তু আসলে তো যা ধর্ম মানে এবং ধর্মভীরু, তারা ধর্মস্থানে যখন যায়, আমি তো এটুকু জানতাম যে যারা ঝান্ডা বহনের জন্য যায় না বা ভোটের জন্য যায় না, তারা মনে প্রাণে বিশ্বাস করে বলে যায়। তো এটা তুমি যখন বলছো, তার মানে এবারে অন্তত তাহলে এই যে কদিন আগে যে গীতা পাঠ করলো সেটা মন্দির করেনি, তাহলে এখন কালী মন্দির গেছে, এখন বিজেপি তখন মন্দির গেছে। আসলে কালকে তো বড়দিন হলো। রবীন্দ্রনাথ বলেছিলেন যীশুখ্রিস্ট সম্পর্কে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার ধোয়াই দিয়ে, এই যুগে তারা এই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। যাদবপুরে একটা চূড়ান্ত একটা অচলাবস্থা তৈরি হয়েছে, যেখানে রিসিভ দেওয়া, স্বাক্ষর করা সার্টিফিকেট এখন বৈধতা না, বৈধ না অবৈধ, সেই নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, কি বলবেন? আসলে তো গোটা সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত, সেটা সর্বনাশ করা হচ্ছে। সেটা কেন্দ্রীয় সরকার, বিজেপির পরিকল্পনা এবং স্কিম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার শিক্ষামন্ত্রী সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। দিল্লিতে কেন্দ্রীয় সরকার সরাসরি এগুলোকে তুলে দিয়ে প্রাইভেটদের হাতে দিয়ে দিচ্ছে, যেখানে 5 স্টার অ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু শিক্ষা তোমাকে কিনে নিতে হবে। আর এখানেও রাজভবন এবং নবান্ন মিলে সেই কাজটাই করছে, পরোক্ষভাবে অচলাবস্থা তৈরি করে। আজকে প্রশাসন নেই। আচ্ছা, যেখানে এত নিয়োগ নিয়ে এত গন্ডগোল হয়, পাবলিক সার্ভিস কমিশনে কোনো হেড নেই।
আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি, 40 বছর ধরে আমরা এটা বলছি, যখন সরকারি যে সংস্থাকে তুলে দেওয়া হয় তার প্রথম কাজ সেটাকে হেডলেস রাখা হয়। আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে দেখেছি, আমরা এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার ক্ষেত্রে দেখেছি। তখনই বোঝা যায় সরকারের ইচ্ছা কি, হিন্দিতে বলে মনসা, সরকার কা মনসা কি, এটা আমরা পার্লামেন্টে আলোচনা করা হতো বারবার। তাহলে এখানে দেখা যাচ্ছে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর নিয়োগ নেই। এই ধরনের বিভিন্ন সংস্থাগুলো, যে পাবলিক সার্ভিস কমিশনের যেটা সাংবিধানিক ব্যবস্থা, তার মধ্যে কোনো, আচ্ছা এটা তো অ্যাপয়েন্টমেন্ট করে রাজ্যপাল রাজ্য সরকারের পরামর্শ অনুযায়ী, তাহলে আপাতত তো দুজনেই ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়তে যে অচল অবস্থা আছে দুজনের জন্যই। আবার একটা কনভোকেশন হবে, ছাত্রছাত্রী যারা হচ্ছে তোমার গিয়ে পড়াশোনা করেছে, রেজাল্ট ভালো করেছে, আমি নিজে হেলপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, একটা প্রথম থেকে একটা গোটা পরিবারের একটা আবেগ তৈরি হয়। যেহেতু শিক্ষাবিদ যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, কে পিএইচডি পেলো, কে ফার্স্ট ক্লাস পেলো, কে হচ্ছে ডিগ্রি পাবে, পোস্ট ডিগ্রি পাবে, তার জন্য একটা প্রস্তুতি চলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা আমি নিজে জানি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো তাই হয়। সেখানে দাঁড়িয়ে এরা আসলে যেটা করলেন, এই ছাত্রদের প্রতি অন্যায় করলেন। আবার এদের এই সার্টিফিকেট নিয়ে এরা তো পরবর্তী আরো উচ্চতর ধাপে যাবে, সেখানে এরা বাধা সৃষ্টি করছে। 10টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায় রয়েছে, তাহলে আগামী দিনে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে? আচার্য চালাচ্ছে। আচার্য কি হবে, গভর্নর হবে না মুখ্যমন্ত্রী হবে, সেই নিয়ে ঝগড়া হচ্ছে। এরা কোনো উপাচারে কিছু নেই, সবটা আচারে আছে, বিচারে নেই, উপাচারে নেই, শুধু আচারে আছে। বিশ্ববিদ্যালয়কে আচার দেওয়া হবে প্রতিষ্ঠানগুলোকে। তাহলে রোজ খবর হচ্ছে রাজভবন আর নবান্নর মধ্যে, কিন্তু আদতে বিশ্ববিদ্যালয়গুলো যেটা বললাম যে তারা হচ্ছে, তাদের মাথায় কেউ নেই, হেডলেস। তাই যদি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে যদি মাথায় কেউ না থাকে, তার মানেই তো এদের মাথায় অন্তত এটুকু আছে যে এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, জুরমার করে দেওয়া। তৃণমূলের কাছে এগুলো তো রিয়েল এস্টেট, এত জমি, প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাজারো মানুষের উদ্যোগে, শিক্ষানুরাগী মানুষের দানে, তারপরে সরকারি পৃষ্ঠপোষকতায় এ ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। আজকে দাঁড়িয়ে তৃণমূল নতুন কোনো প্রতিষ্ঠান গড়ার বদলে এগুলোকে ধ্বংস করছে, যে সামাজিক উদ্যোগ তৈরি হয়েছিল সেগুলোকে নষ্ট করছে। আর সেখানে ব্যক্তি স্বার্থ অনেক বেশি জোরদার হচ্ছে। এটাই তো দুর্নীতি এবং দুষ্কৃতির আখড়া হয়েছে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অনুষ্ঠান গেল, 3.5 লক্ষ যারা অস্থায়ী টিচার ছিলেন তাদেরকে পার্মানেন্ট করা, আর আমাদের এখানে বসে রয়েছে এবং একবার এর বাড়ি একবার ওর বাড়ি ঘুরে বেড়ায়। যারা বাঙালি জাগো, বাংলা জাগো, জাগো বাংলা, বাংলা বাঙালি করে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করি, এই প্রথম তো আমি দেখলাম তোমাদের মতো একটা বাংলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মাধ্যম, সংবাদ মাধ্যম, যেখানে বিহারের প্রশংসা শোনা গেল। আগে সব সময় বিহারের হচ্ছে তোমার গিয়ে কটাক্ষ করা হতো আর বাংলার শ্রেষ্ঠত্ব হতো। পরিবর্তন জামাতে এটাই হয়েছে। এখানে দাঁড়িয়ে যাদের শিক্ষা নিয়োগ হওয়ার কথা তারা রাস্তায় আছে, তাদের জেল দেওয়া হয়েছে। গত কদিন আগেও কালীঘাটে তারা গিয়েছিল, তাদেরকে জামিন অযোগ্য ধারায় দেওয়া হয়েছে। 1000 দিন ধরে তারা বসে আছে, হাইকোর্টে যাচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, তাও মানছে না। আর অন্যদিকে নীতিশ কুমারের সরকার দেখিয়ে দিল যে সরকার যদি চায় তাহলে সে নিয়োগ করতে পারে। এখানে আগে উনি বলতেন হাইকোর্টের জন্য করতে পারছি না, তারপর বলতেন বিকাশ ভট্টাচার্যের জন্য করতে পারছি না, তারপর বলতেন সিপিএমের জন্য করতে পারছি না, বিরোধীর জন্য করতে পারছি না, আন্দোলনের জন্য করতে পারছি না, কোনো বাধা নেই। আর ওই যে তোমরা মাঝে মাঝে সব মুখপাত্রের কথা বলো, তো সে তো নাটক করতে গিয়ে 1000 দিনে গিয়েছিল, এবং তারপর বলেছে একটা ফোন করলো, একটা ফোনে 1 লাখ টাকা যেন হতো, এবং একটা ফোনে বৈঠক হবে আর তারপরে চাকরি হয়ে যাবে। এগুলো ধাপ্পা। চাকরি চাইতে গিয়ে যারা জেলে গেল তাদের রাখা হলো, চাকরি চুরির জন্য যারা যে সেলে মানে সেইখানে একসঙ্গে রাখা হয়েছে। যাদের স্কুলে পড়ানোর কথা, কলেজে পড়ানোর কথা, তাদের জেলে পাঠানো হচ্ছে। আর যারা চুরি করে জেলে থাকার কথা, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে। এটাই তো রাজ্যের রাজনীতির অবস্থা। আমি শুধু চুরির কথা বলেছি, তুমি নাম বলছো কেন? আমি চোরের কথা বললাম, তুমি নাম বলছো কেন? আমি কারোর নাম বলি না, আমি কারোর নামে বলি না, ব্যক্তিগতভাবে কাউকে বলতে নেই। আমি চোর এবং চুরি সংক্রান্ত কথা বলেছি, সেখানে কোনো ব্যক্তিগত নাম আসা উচিত নয়। বলো। আর উনি করতে গিয়ে ব্রেড বাটার লাগাতে গেছেন নাকি তেলে ভাজা ভাজতে গেছেন? উনি কি কারে গেছেন, কি বলতে গেছেন, কি করেছেন? এর আগে তো এরকম মমতা ব্যানার্জি নিজে গিয়েছিল
প্রেস ক্লাবে গিয়ে ধর্নাতে গিয়ে বলে দিয়েছিল যখন ওরা অনশন করছিল যে তোমাদের ব্যবস্থা করব। তারপর সেখান থেকে আরেকটা করাপশন শুরু হলো। এর আগে তো ওই রকম দালালদের দিয়ে বলা হয়েছিল যে তোমার গিয়ে কামাক স্ট্রিটে গিয়ে ভাইপোর সঙ্গে মিটিং করো, তারপর চাকরি হয়ে যাবে। কি হলো? এর আগে অনেকবার মমতা ব্যানার্জি বলেছেন মুকুলরা ঠিক করে দেবে, মুকুলের সঙ্গে বৈঠক করে দাও, কালীঘাটে যাও, মুকুলের কাছে কাগজ দিয়ে এসো। অনেকে গিয়ে দিয়ে এসেছিল। এসব তামাশা করে লাভ কি? এদেরকে সোজা বাংলায় দালাল বলে। তোমরা সাধু ভাষায় কিছু কথা বলতে পারো, কিন্তু তারা এই যে যারা চুরি করেছে, চুরি করেছে তাদের হয়ে বলছে। যারা এর আগে মাদ্রাসা শিক্ষকরা যখন চাকরির জন্য লড়াই করেছে, মাদ্রাসাদরা করেছে, তখন এরকম কিছু লোকজনকে পাঠানো হতো। আমি নাম বলে দিতে পারি, এরকম ফিরিস্তি আছে যারা অফিসিয়াল, যেরকম শেয়ার মার্কেটে যেরকম থাকে এরকম এই রাজনৈতিক মার্কেটে এরকম আছে। সুতরাং ওদের নিয়ে বেশি সময় নষ্ট করছে কেন? আসলে তো কাজ, নিয়োগ, সুষ্ঠু নিয়োগ এবং স্কুল কলেজে যেখানে শিক্ষকের পদ খালি আছে সেগুলোকে ভরা। নিতাই দত্ত নতুন নাম উঠে আসছে, সেটা হচ্ছে পুরসভার ভাইস চেয়ারম্যান, দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। তার বাড়িতে আগে সিবিআই গেছিল এবং ইডি গেছিল এবং কিছু নথিপত্র পেয়েছে এবং দেখা যাচ্ছে যে তার স্ত্রী এবং ভাইয়ের চাকরি হামাহাটিতে করে দিয়েছে এবং এই যে পুরো দুর্নীতি তার সঙ্গে তিনি যুক্ত, এমনটাই ইডির অভিযোগ। ধন্যবাদ। তিনি আবার সুজিত বোসের একসময় আত্মসহায়ক। ধন্যবাদ। কিন্তু এই যে ক্রম মানে ভোকাবুলারি ক্রম পাল্টে যায়। 2 বছর আগে পর্যন্ত, গত 2 বছর ধরে আমরা শুনতাম ইডি সিবিআই রেড করেছে। এখন যথার্থই বলেছ, ইডি সিবিআই তার বাড়িতে গেছিল। আবার কেউ কেউ বলে ইডি সিবিআই তাকে ডেকে পাঠিয়েছিল, আমন্ত্রণ করেছিল, তারপর তাকে হয়তো নাস্তা খাইয়েছিল, চা খাইয়েছিল, জল খাবার দিয়েছিল। তো আগে তো আমরা জানতাম এই সমস্ত এজেন্সিসগুলো রেড করে, দেশের অন্যান্য জায়গায় কিন্তু রেড করে। তো পশ্চিমবঙ্গে এই যে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক এটুকু হয়েছে যে ইডি সিবিআই মাঝে মধ্যে আদর করে ডেকে নিয়ে যায় বা কিছু কাগজপত্র নিয়ে যায় বা বাড়ি যায়, ভিজিট করে, বলতে আর ভিজিট করে বলতে পারবে। যখন পেশেন্টকে ভিজিট করে, তখন তৃণমূলের বাড়িতে ভিজিট করতে গিয়েছিল ভিজিটার্স হিসেবে। এই যে কিডস গ্লাভস বলে এটাকে, পশ্চিমবঙ্গের চূড়ান্ত দুর্নীতিবাজ সরকার এবং তৃণমূলের সমস্ত নেতাদের সঙ্গে সেন্ট্রাল এজেন্সিস যে বিহেভ করছে হচ্ছে কিডস গ্লাভস। দেখে মনে হচ্ছে বাইরে থেকে বোধহয় বক্সিং হচ্ছে। যখন চিদম্বরমের বাড়িতে যায় ডাকতে, কোনো কেস নেই, কোথাও কেউ দাঁড়ানো হয়নি, তখন পাঁচিল টপকে সিবিআই পৌঁছে গিয়েছিল। তামিলনাড়ু থেকে দিল্লি পর্যন্ত মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, তাদের ওখানে বাড়ি চলে যাচ্ছে, ধরে নিয়ে চলে যাচ্ছে। কোথাকার কর্ণাটকের কেসে তোমার গিয়ে দিল্লির মন্ত্রীকে যোগ করে দিয়েছে আবগারি মামলায়। আর এখানে সমস্ত ডকুমেন্ট তথ্য থাকতেও সাইয়া ভাই কোতওয়াল ডর কাহেকা। এই জন্যই তো আমাদের বারবার সিজিও কমপ্লেক্সে যেতে হয়, আবার যেতে হবে আমাদেরকে। ইডি সিবিআই যেই একটা করে দিল্লিতে বৈঠক হয়, এইটা খুব বেশি হলে একটা হয়তো ভিজিটিং কার্ড দিয়ে দেয় যে ঠিক আছে আপনাকে, যার আত্মসহায়ক হোক বা যাই হোক, কিন্তু সিবিআই ইডি বিজেপির আত্মসহায়ক হিসেবে ওই ভিজিটিং কার্ড দিয়ে আসে যে আপনার পরিত্রাতা অমুক নেতা হতে পারেন, অমুকের সঙ্গে যোগাযোগ করুন। সে টাকা পয়সার লেনদেন হবে না, পদের আদান প্রদান হবে না, গোটা নেতারই আদান প্রদান হবে দল থেকে দলে, সেটা দেখতে পাবে। লোকসভা ভোটের আগে জেপি নাড্ডা, অমিত শাহ তারা রাজ্যে আসলেন, মিটিং করলেন, কিন্তু অন্যদিকে পাহাড়ের যে চিত্র তা উল্টো দেখা যাচ্ছে। জেএনএলএফ নেতা তারা কংগ্রেসের সঙ্গে বৈঠক করছে, কংগ্রেসের হাত ধরার চেষ্টা করছে। গোটা উত্তরবঙ্গে যারা গত কয়েক বছর বিজেপির ওপর ভরসা করে গিয়েছিল, বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিল, তারা বিজেপিকে পরিত্যাগ করছে। শুধু পাহাড়ে নয়, ডুয়ার্সেও, চা বাগানেও এবং সমতলেও ক্রমাগত। বিশেষত পাহাড়ের যে বিভিন্ন সংগঠনগুলো আছে যারা পঞ্চায়েত নির্বাচনেও একসঙ্গে বিজেপির সঙ্গে হয়তো গিয়েছিল, কেউ কেউ তারা পঞ্চায়েত নির্বাচনের পরে বিজেপিকে পরিত্যাগ করছে। গোটা দেশে তাই করছে। গোটা দেশে বিজেপির সঙ্গে যারা ছিল, এনডিএতে যারা ছিল, তারা কেউ আছে? আকালি দল, শিবসেনা, এরকম অনেকগুলো নাম বলতে পারি। আপনা দল বলে যেটা বানিয়েছিল সেটা ছাড়া, মানে একটা এমপির, সেটা ভাগ করে অর্ধেকটা থাকার পরে বাকি এনডিএতে অন্য দলগুলো তো নেই আর, যাদের নিয়ে গেছিল। কেউ কেউ আছে তৃণমূলের মতো দু নৌকে পা নিয়ে চলছে, কিন্তু সরাসরি বিজেপির সঙ্গে কেউ ছুটছে না এখন। উত্তরবঙ্গে বিজেপির প্রভাব কমছে। উত্তরবঙ্গ ওরা, দক্ষিণবঙ্গে বিজেপি ভেঙে চৌচির হয়ে গেছে, উত্তরবঙ্গে ভাঙছে। প্রতিদিন
তৃণমূল বিজেপির নেতারা একে অপরের সঙ্গে মারামারি করছে, নাহলে কেচ্ছা কাহিনী বার করছে, কে কত টাকা নিয়েছে, মহিলা গঠিত ব্যাপার কি হয়েছে। আমি তো, তোমরা যদি ওদের সমস্ত বিভিন্ন ফেসবুকগুলো দেখো, সোশ্যাল মিডিয়াগুলো দেখো, বিজেপির নেতাদের উত্তরবঙ্গের, তারা দেখতে পাবে কেচ্ছা কাহিনী কিরকম হচ্ছে একের সঙ্গে অন্যের। ইন্ডিয়া জোটেও কি তৃণমূলের ভূমিকা কি একই কথা বলবেন, যেখানে উনি মল্লিকার্জুন খাড়গের নাম প্রপোজ করলেন প্রধানমন্ত্রী হিসেবে? তারপরে এসব তো আগে থেকেই বলে দিয়েছি, যখন নাম ইন্ডিয়া দেওয়া হয়নি তখন থেকে আমরা বলে দিয়েছি, আমরা বিজেপি বিরোধী সমস্ত দলগুলোকে একসঙ্গে করার চেষ্টা করছি। এটা বাম রাজনীতির অংশ, সবসময় আমরা করি। যখন বিজেপি এবং তৃণমূল জন্মায়নি, কংগ্রেসে ছিল, বিজেপি এবং কংগ্রেস যখন বলতো যে আমরা একা যাব, তখন আমরা বলতাম ফ্রন্ট, আমরা বলতাম আঁতাত, আমরা বলতাম ঐক্য, স্বাধীনতার আগে স্বাধীনতার পর থেকে, শুধু ভোট নয়, আন্দোলন সংগ্রাম, যৌথ আন্দোলনে। এই জন্যই বামফ্রন্ট। এ দেশে সবচেয়ে বেশি দিন টিকে থাকা একাধিক দলের যে সমাহার, তার নাম হচ্ছে বামফ্রন্ট পশ্চিমবঙ্গের, যেখানে দলগুলো থাকে না, ভেঙে চৌচির হয় প্রত্যেক ভোটের আগে পরে, সেখানে এতগুলো দল মিলে আমরা একসঙ্গে আছি। অনেকে মনে করেছিল বামফ্রন্ট সরকার না থাকলে বামফ্রন্ট থাকবে না, কিন্তু আছে। এটা হচ্ছে নীতিগত অবস্থান। ইন্ডিয়া ব্যাপারে আমরা প্রথম থেকে বলেছি, এটা সর্বভারতীয় নির্বাচনী জোট নয়, এটাকে বলে OUI, অপোজিশন ইউনিটি ইন্ডেক্স। যত বেশি OUI বাড়ে, সরকার পক্ষ তত বেশি দুর্বল হয়। আর সেই জন্য ওরা তাই রব করলো, আর বাকি মিডিয়া চিৎকার করলো কেন সিপিএম গেল, কেন এটা হলো। কিন্তু আসলে এটাতে বিজেপি বিপদে পড়েছে। যত বেশি OUI এই ইন্ডেক্সটা বাড়ে, তত বেশি সরকারের বিরুদ্ধে মানুষের মনোভাবটা আরো বেশি জাগরিত হয়। আমরা সেটাই চেয়েছিলাম। এই জন্য আমরা বলেছিলাম কোনো নেতা নয়, নীতি এক। মমতা ঠিক তার উল্টো, তিনি নেতার নাম বলছেন। আমরা যখন নীতিগত হয়ে বললাম যে এই যে সার্ভে, সোশিও ইকোনমিক সার্ভে, কাস্ট সেন্সাস, মণিপুরের ঘটনা, তারপরে বুলডোজার পলিটিক্স, তারপরে সাম্প্রদায়িকতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংসদীয় গণতন্ত্রের হামলা, এইগুলো নিয়ে প্রচার করা উচিত, তৃণমূল বলল না। এমনকি 146 জন সাংসদকে যখন বার করে দেওয়া হলো, বিরোধী শূন্য করে আইন পাশ করা হচ্ছে, তাদের তৃণমূলের সাংসদরা আছে, তো গোটা দেশে বিরোধীরা একসঙ্গে নামলো, কিন্তু তৃণমূল বললো না, আমরা নামবো না, বিজেপির বিরুদ্ধে একসঙ্গে রাস্তায় নামবে না। ইন্ডিয়ান নামে তো নামা হয়েছিল। আসন সমঝোতার কথা আমরা বলেছিলাম, সরকারিতে আসন সমঝোতা হবে না, ওরা তারিখ ডেট দিয়ে বলে দিল, যখন কোর্টে ছিলাম তারিখ হয় যে আসন সমঝোতা করে দেয়। তো বোঝাচ্ছে, আমি 3টি উদাহরণ দিলাম, নেতা নয় নীতি চাই, ওরা বলছেন ঠিক উল্টো, নীতি নয় নেতা চাই। আমরা বললাম বিজেপি বিরোধী প্রচারে সবাইকে একসঙ্গে নামতে হবে, সংসদে গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে। উনি বললেন না, আমরা নামবো না, আগে আসন সমঝোতা হোক। আমরা বললাম সহযোগিতা কোনো আসন সমঝোতা হবে না, এক একটা রাজ্যের বিশেষত্ব অনুযায়ী ইউনিক, বেঙ্গল ইজ ইউনিক। বাংলার রাজনীতি বামপন্থীরা বোঝে, CPIM বোঝে। এখানে দাঁড়িয়ে ধর্মীয় আবরণ তৈরি করে, ধর্মীয় বর্ম তৈরি করা হবে না। আর এখানে বিজেপি RSS কিভাবে কাজ করছে আমরা বারবার বলছি। শুধুমাত্র RSS বিজেপির হয়ে কাজ করছে না, তৃণমূলের পেছনে RSS আছে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন তিনি বিজেপি ন্যাচারাল আই। RSS এখনো বলছে অভিষেককে ধরতে কেন চাইছে, ধরা দরকার নেই। পত্রিকায় লেখা হয়েছে, RSS পত্রিকায় লেখা হয়েছে এই মাসেই যে তোমার গিয়ে তৃণমূল থাক, মন্দের ভালো। সেখানে দাঁড়িয়ে কিসের আসন সমঝোতা, কার সঙ্গে আসন সমঝোতা? বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে নিয়ে আমরা লড়াই করব। এই বামফ্রন্ট মিছিল করলো 23 তারিখে, যেহেতু 22 তারিখে আমাদের ইনসাফ যাত্রা শেষ ছিল। আজকে দাঁড়িয়ে নাটক করার জন্য, ওই মিডিয়া স্পেস নেওয়ার জন্য আবার তাদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে নামিয়ে দিয়েছে বিবেকানন্দের ছবি দিয়ে। কিন্তু যখন গণতন্ত্র ধ্বংস হচ্ছে, সংসদীয় গণতন্ত্র ধ্বংস হচ্ছে ক্রমাগত, ইটস অ্যান এফোর্ট টু প্রেসিডেন্সিয়ালাইজিং দি পার্লামেন্টারি ডেমোক্রেসি। খুব সাংবিধানিক প্রশ্ন, ক্রাইসিসের প্রশ্ন। তখন দাঁড়িয়ে তৃণমূল বলছেন আমি এসবের মধ্যে নেই। তাকে শুধুমাত্র আসন। আসলে তাই তো, বিরোধী শূন্য করে, এটাই তো মডেল। গণতন্ত্রকে শেষ করা হচ্ছে। এখানে পঞ্চায়েতে যেরকম মমতা ব্যানার্জি বলেন বিরোধী শূন্য, পুরসভায় বলেন বিরোধী শূন্য, স্কুল কলেজে বলেন বিরোধী শূন্য, কোঅপারেটিভে বিরোধী শূন্য, তাহলে গ্রাম সভায় বিরোধী শূন্য, ওখানে বলছে লোকসভা, রাজ্যসভায় বিরোধী শূন্য। থিসিসটা তো RSS এর, ইমপ্লিমেন্ট করছে আলাদা নামে। ধন্যবাদ। অর্জুন শ্রীকৃষ্ণের মধ্যে তো কোনো গন্ডগোল নেই না। আমরা তোমরা কদিন যেরকম গীতা করছিলে, আমার তো ওটা মনে হলো আর কি, সঞ্জয়। হ্যাঁ,
সঞ্জয় নয়, আচ্ছা, হ্যাঁ, অর্জুন সিং রোজই লোকাল এমএলএ বিরুদ্ধে কথা বলছে। সোমনাথ সোম এবং অর্জুন সিং এর আচ্ছা, দুজনে কোন দলের এমএলএ আর এমপি আমি জিজ্ঞেস করতে চাইছি। একজন তো সোমনাথের কথা বলে, আমি ওটা আবার আমি সোমনাথ মন্দির মনে করলাম আর কি, যাকে তো হচ্ছে তোমার গিয়ে সোমনাথ তো বললে যে তোমার গিয়ে তৃণমূলের এমএলএ, তাহলে অর্জুন সিং কোন দলের এমএলএ এমপি আমি জিজ্ঞেস করতে চাই তোমাদের কাছে। খবর তো খবর থাকা উচিত। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস জয়েন করেছে অর্জুন সিং। খাতায় কলমে বিজেপি আর গুলি বন্দুকে তৃণমূল, এটাই তো অভিযোগ, তো এইগুলি আসছে। তাহলে বিজেপি তৃণমূলের তার দূরত্বটা এইটুকুই। যদি কেউ বলে বিজেপি আর তৃণমূলের দূরত্ব কত, আমি বলবো ব্যারাকপুর থেকে কাকিনাড়া গিয়ে দেখো গঙ্গার ঘাটে, তাহলে বুঝতে পারবে। গত কয়েক বছর ধরে এই গোটা শিল্পাঞ্চলে খেটে খাওয়া মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে কে হিন্দিভাষী কে বাংলাভাষী। এই জন্য অনেক দালাল নেমেছে আরএসএস এর তরফ থেকে। আমি এটা বলতে জোর করে বলতে পারি, কারণ আমরা তামিলনাড়ুতে দেখেছি তামিলদের বিরুদ্ধে কিরকম কন্নড়দেরকে ব্যবহার করা হয়েছিল আরএসএস সংগঠন। কন্নড় ভাষীদের জন্য আলাদা, এখানে যেমন বাংলা নামে সংগঠন বানাচ্ছে সেরকম কন্নড় ভাষীদের সংগঠন বানিয়েছিল। তারপরে ব্যাঙ্গালোরে তামিল এবং কন্নড়দের নামে দাঙ্গা হয়েছিল খোদ ব্যাঙ্গালোরে। আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে শুধু ব্যারাকপুর নয়, গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবে যে কিভাবে মানুষকে কে বাঙালি কে অবাঙালি বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই ব্যারাকপুরে কে বিজেপি আর কে তৃণমূল সেটা চিনতে হচ্ছে না। কে হিন্দু কে মুসলমান বুঝে গেছে, কে বিহারি কে বাঙালি বুঝে গেছে, তো কে বিজেপি কে তৃণমূল বুঝতে পারছে না। এটা কি বলে জয়েন্ট স্টক কোম্পানি। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিহারের লোকজন যুক্ত আছে। আইন শৃঙ্খলার প্রশ্ন আমি চাচুরি জানতে চাইছিলাম, মানে আইন শৃঙ্খলাটা কদিন আগে আমি মিডিয়াতে দেখলাম হোম মিনিস্ট্রি, অমিত শাহ হোম মিনিস্টার, তারপরে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, তারা রিপোর্ট দিয়েছে আইন শৃঙ্খলা নাকি আমরা সবার উপরে। তৃণমূল নাকি একটা ওইসব ইউনিসেফের সার্টিফিকেট যেরকম নিয়ে দেখায় সেলফ ডিক্লেয়ার্ড, হ্যাঁ না? মোদি যেরকম সেলফ ডিক্লেয়ার্ড এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েট, মমতা যেরকম সেলফ ডিক্লেয়ার্ড ডক্টরেট ফ্রম ইস্ট জর্জিয়া, সেরকম মিডিয়াতে আমরা দেখলাম সেলফ ডিক্লেয়ার্ড পশ্চিমবঙ্গ হচ্ছে আইন শৃঙ্খলা প্রশ্নে সবার উপরে, মহিলাদের সম্মানের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে সবার উপরে। অথচ চাচুরা ঘটনা দেখিয়ে দিচ্ছে। এবং ওটা বুঝে নাও, অন্য রাজ্য থেকে এসে যদি কেউ এখানে অপারেট করে তাহলে লোকাল অ্যাঙ্কার এবং মুরিং না থাকলে কখন এটা করে না। এটা এন্টায়ার আমি বলবো উত্তর দিনাজপুর, আমি এমপি ছিলাম, উত্তর দিনাজপুর থেকে মালদা এইসব জায়গায়, বেঙ্গল থেকে ওরা আবার বিহারের কাগজগুলো দেখলে মিডিয়া দেখলে বলবে যে বাংলা থেকে যাচ্ছে ওখানে গিয়ে অপরাধ করে আসছে, আর ওখান থেকে আসছে এখানে অপরাধ করে দিচ্ছে। এটা হচ্ছে ইন্টারস্টেট গ্যাংস অপারেট করছে। কিন্তু রাজ্যের পুলিশ এই ব্যাপারে তারা চুপচাপ থাকতে বাধ্য, কারণ মমতা ব্যানার্জি বক্টিকাণ্ডের পরে, আমি বারবার বলি, বক্টিকাণ্ডের পরে বলে দিয়েছিলেন ব্লক প্রেসিডেন্ট যদি না বলে তাহলে পুলিশ নড়ে না। অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা, আমি শুধু বক্টি বলেছি, তুই অনুব্রত কাছে চলে গেছে, ঠিক বলো। সুকন্যা এবং শেখ এরা তিনজনই আদালতে বলছে যে তারা তাদের জন্য ভার্চুয়ালি হাজিরা দেওয়ার ব্যবস্থা হয় এবং ওদের অনুগামীদের একাংশ ইয়ে হচ্ছে অনুব্রত মণ্ডল কোর্টে আসতে ভয় পাচ্ছে। কোনো কি আশঙ্কার জায়গা তৈরি, মানে এটা কি আপনারা মনে করছেন? অবশ্যই। অনুব্রত মণ্ডল নিজে সাক্ষী লোপাট করার জন্য সাইকেলের পরিবারের লোকজন খুন হয়েছে, জানো না? শুভেন্দু থেকে আরম্ভ করে এরকম কত নেতার নাম বলবো যাদের বডিগার্ড খুন হয়েছে বা আত্মহত্যা নামে সাজানো হয়েছে। কিরকম ভাবে বক্টিকাণ্ডের একজন সাক্ষীকে সিবিআই হেফাজতে কিরকম খুন হয়েছে জানো না? আসলে লুটেরাদের রাজত্ব, দুষ্কৃতির রাজত্ব মানে তো এই। তারা নিজেরাই নিরাপদ নয় বলেই তো যারা কোর্টে আদালতে যায়ও নি তারা এরকম সাঙ্গ পাঙ্গ সেন্ট্রাল স্টেট সিকিউরিটি নিয়ে ঘুরে কেন এত? এদেশে এ রাজ্যে এই সবচেয়ে বড় যারা মাতব্বর বলে দেখায়, সবচেয়ে বেশি যারা বলেছে না চামড়া দিয়ে চামচো করবে, সব প্রতিদিন মাতব্বরি দেখায় আর খুন খারাপির কথা বলে আর ভয় দেখায়, আসলে তারা নিজেরা ভীষণ ভীতু। রবীন্দ্রনাথের কথা বলতে হবে, যার ভয়ে ভীতু তুমি সে ভীরু তোমাছে। ধন্যবাদ। নৈহাটির মানবপুর এলাকায় সেখানে সাধারণ মানুষ তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস না করলে কোনো প্রকল্প বা কোনো সুযোগ, সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না, এবং গোটা এলাকার মানুষ তারা প্রত্যেকেই একই অভিযোগ করছে। এটা মমতা ব্যানার্জির লাইন,
এটাই তো লাইন। মমতা ব্যানার্জি যেটা বলেছেন, ভোটের সময় বলেননি এই যদি তুমি ভোট না দাও তাহলে লক্ষ্মী ভান্ডার পাবে না, এই যদি তুমি ভোট না দাও তাহলে তুমি ওইটা পাবে না, এটা পাবে না। এই যে রাজনীতি, যেখানে দাঁড়িয়ে ডেভেলপমেন্ট নয়, উন্নয়ন নয়, উন্নয়ন বা বিকাশের সাইনবোর্ড লাগবে, এটা মোদিও বলেছেন, মমতাও বলেছেন। এটা গণতন্ত্রের বিরোধী ব্যাপার। কিন্তু তুমি যদি আমার সঙ্গে আসো, তাহলে আমাকে যদি সমর্থন করো, তাহলে তোমার 7 খুন মাপ। আর তুমি যদি আমার বিরোধিতা করো, তাহলে তুমি খুন হয়ে যেতে পারো। এটা থেকেই তো এই অপভ্রংশ হচ্ছে এই জায়গাটায়, যেখানে দাঁড়িয়ে তুমি সরকারি সুযোগ সুবিধে, যেটাকে দলীয় সুযোগ সুবিধা করা হচ্ছে। উত্তরপ্রদেশে বিশ্ব হিন্দু পরিষদ বলছে যে তুমি যদি বিজেপির সঙ্গে আসো তাহলে তুমি রেশন কার্ড পাবে, আর তুমি যদি না আসো তাহলে তোমার রেশন কার্ড থাকবে না। এটাই তো রাজনীতি হচ্ছে। এই রাজনীতির বিরুদ্ধে, এই জন্য তো ইনসাফ কেন বলছি আমরা, অনেকের আপত্তি আছে। অনেকে বলে এই শব্দটা কেন ব্যবহার করছেন? আরে ওই যে কোর্টের কথা বললেন না, কোর্টে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট আলাদা কথা, প্রথমে যে কোর্টে যায় তার নাম মুনসেফ কোর্ট বলি আমরা বাংলা ভাষা। মুনসেফ মানে কি? ফার্সিতে যে ইনসাফ করে তাকে মুনসেফ বলে। আর মুনসেফ যখন অপরাধী হয়ে যায় তখন রাস্তায় নেমে এসে ইনসাফ চাইতে হয়। ধন্যবাদ।